সুপ্রিয় দর্শক শ্রোতা, শুভেচ্ছা। আজকের দেশভাবনা আলোচনায় সকলকে স্বাগত। আমাদের আলোচনার বিষয় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন। বাংলাদেশের সরকার অনুভব করেছে গণমাধ্যমের যথাযথ ভূমিকার জন্য, গণমাধ্যমের উন্নয়নের জন্য বিভিন্ন প্রয়োজনে একটা সংস্কার করা প্রয়োজন। সে লক্ষ্যে সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে। সেই কমিশন তাদের যথাযথ কাজ সম্পন্ন করে একটি প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করেছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে আমরা আজকের আলোচনার সাজিয়েছি। এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আহমেদ করিমকে। উনি বাংলা জাগো আন্দোলনের আহ্বায়ক। জনাব আহমেদ করিম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আপনি জানেন সরকার গণমাধ্যম সংস্কারের জন্য যে কমিশন গঠন করেছে, সেই কমিশন ইতিমধ্যে তাদের লিখিত প্রতিবেদন উপস্থাপন করেছে। এই প্রতিবেদনে তারা গণমাধ্যম সম্পর্কিত বিভিন্ন বিষয় সুপারিশ করেছে। আপনি গণমাধ্যমের একজন জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি আজকে। আপনি এই প্রতিবেদনের বিষয়গুলো সম্পর্কে আপনার মতামত রাখবেন। আমরা জানি ইতিমধ্যে আপনি গণমাধ্যমের বিষয়ে সরকারকে কিছু প্রস্তাব উপস্থাপন করেছেন, সেটা আমরা দেখেছি, দেশবাসীও দেখেছি। তো আজকের যে আলোচনা, গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রতিবেদন জমা দিয়েছে, ওখানে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করার ওনারা যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের ভিত্তিতে ওনারা গণমাধ্যমকে তদারকির বিষয়ে কথা বলেছে। তো আমরা জানতে চাই যে এই গণমাধ্যম কমিশন যে গঠন করেছেন, এটার উপর আপনার মন্তব্য। ধন্যবাদ জ্যেষ্ঠ সাংবাদিক সবুজ সিদ্দিকী, আপনাকে শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা জানাই শ্রোতা দর্শক রয়েছে সকলকে। আসলে যে বিষয়টি আজকের আলোচনায় আছে সেটি হচ্ছে গণমাধ্যম কমিশনের সংস্কার প্রস্তাব। যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে 24শে জুলাইয়ের গণবিপ্লবের পর গঠিত সরকার গণমাধ্যমকে সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে সংস্কার কমিশন গঠন করেছে। সেই কমিশন ইতিমধ্যেই তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। তো আমরা লক্ষ্য করেছি যে এই প্রতিবেদনে যা আছে সেটা অত্যন্ত সুলিখিত এবং প্রথমত এই কমিশনের প্রতিবেদনকে আমি বলবো সংবাদপত্র বা গণমাধ্যমের একটি ইতিহাস বর্ণনা করা হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে। কিন্তু যে সংস্কার প্রস্তাবগুলো করা হয়েছে এগুলো খুব বেশি সুচিন্তিত বলে মনে হয় নাই। অনেক ক্ষেত্রে কিছুটা অন্তঃসার শূন্য বলা যায়। যেমন আপনি যে বিষয়টা বলেছেন যে গণমাধ্যম কমিশন গঠন, এই গণমাধ্যম কমিশন গঠনের মাধ্যমে তদারকি সংস্থা করা, প্রথমত এটাকে আমি মনে করি এটা হচ্ছে তদারকির পদ্ধতিগত বৃহৎ একটা ব্যবস্থা তৈরি করা, যা এক্ষেত্রে আরো জটিলতাই তৈরি করবে বা এক কথায় আমলাতন্ত্রের আরো বৃদ্ধি ঘটাবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে পৃথিবীতে গণমাধ্যমকে সরকারের চতুর্থ অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু আমরা বাংলা জাগো আন্দোলনের পক্ষ থেকে ইতিমধ্যে গণমাধ্যমের বিষয়ে একটা প্রস্তাব রেখেছি, আপনারা আমাদের দেশ ভাবনার আলোচনায় দেখতে পেয়েছেন। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে গণমাধ্যমকে সরকারের চতুর্থ অঙ্গ নয়, বরং এটাকে একটি অপরিহার্য অঙ্গ হিসেবে প্রথম বিবেচনায় নেওয়া দরকার। যেমন আমরা সরকারের অঙ্গ হিসেবে প্রস্তাব করেছি 6টি: আইন বিভাগ, শাসন বা সেবা বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন বিভাগ, নিরাপত্তা বিভাগ এবং গণমাধ্যম। সরকারের অপরিহার্য অঙ্গ হিসেবে গণমাধ্যমকে অন্তর্ভুক্ত করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে কমিশনের কথা আপনি বলেছেন, কমিশন গঠন করার জন্য তারা প্রস্তাব দিয়েছেন। তো প্রথমত এভাবে একের পর এক কমিশন গঠন করে এগুলোর আসলে কোনো সুনির্দিষ্ট সমাধান যেটা দেশ জাতির স্বার্থে কাজ করতে পারবে এভাবে হবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে গণমাধ্যমকে সরকারের অপরিহার্য অঙ্গ হিসেবে নেওয়া দরকার এবং গণমাধ্যম যেহেতু নাগরিকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আবার সরকারের স্বচ্ছতার জন্য গণমাধ্যম অপরিহার্য, সেহেতু এটা সরকারের অপরিহার্য অঙ্গ হবে এবং এটা কেন্দ্র থেকে একদম উপজেলা পর্যন্ত একজন গণমাধ্যম সচিব থাকবেন এবং এই সচিবের মাধ্যমেই, গণমাধ্যম সচিবের মাধ্যমেই
তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গণমাধ্যমকে তদারকির ব্যবস্থা রাখা উচিত বলে আমি মনে করি। এ কারণে গণমাধ্যমকে প্রথমত সরকারের অপরিহার্য অঙ্গ করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে এটা কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত সুবিন্যস্ত একটি কাঠামো থাকতে হবে। আর যেখানে দায়িত্ব পালন করবেন উপজেলা পর্যন্ত সবাই গণমাধ্যম সচিব হিসেবে পরিচালিত হবেন এবং তাদের তত্ত্বাবধানে মূলত গণমাধ্যমের আইন কানুন এবং জবাবদিহিতা নিশ্চিত করা উচিত মনে করি। আপনার বক্তব্যে আপনি একটু বলেছিলেন যে কমিশন গঠনের যে প্রস্তাবটা ওখানে একটু জটিলতা দেখা দিতে পারে, কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গতানুগতিক যে কমিশন গুলো গঠন করা হচ্ছে সেখানে কিছু লোককে এমন ভাবে ইনক্লুড করে দেওয়া হচ্ছে, হয়তো একজন বিচারপতি দেওয়া হচ্ছে, 3 জন আমলা দেওয়া হচ্ছে, 7 জন সরকারের অনুগত প্রতিনিধি দেওয়া হচ্ছে। এভাবে করে কোনো কমিশন করলে এটা কোনো সুফল দেবে বলে আমরা মনে করি না। কারণ গণমাধ্যমের স্বচ্ছতার জন্য সেরকম একটা শক্তিশালী প্রতিষ্ঠান দরকার এবং সেই প্রতিষ্ঠান একমাত্র গণমাধ্যমকে যদি সরকারের অঙ্গ হিসেবে ঘোষণা করা হয় তাহলে একমাত্র সঠিক জবাবদিহিতা এবং কার্যক্রমের নিপুণতা এবং গণমাধ্যমে যারা কাজ করেন তারা হচ্ছেন সবাই আসলে এটা একটা বুদ্ধিভিত্তিক কাজ। তো এই সৃজনশীল কাজ, সৃষ্টিশীল কাজের তদারকি করার জন্য আসলে যে মাপের একটা যে প্রকৃতির একটা সংস্থা দরকার সেটা আসলে কমিশন দিয়ে এটা সম্ভব। আচ্ছা, সুতরাং গণমাধ্যমকে সরকারের অপরিহার্য অঙ্গ করতে হবে। আপনি সেটা আগেও প্রস্তাব দিয়েছিলেন যেটা সরকারের একজন তথ্য সচিব উপজেলা পর্যায় পর্যন্ত থাকবেন, এই ধরনের একটা প্রস্তাব আপনি দিয়েছেন। একজন গণমাধ্যম সচিব, গণমাধ্যম যেটা ধরেন গণমাধ্যম সচিব যদি এটাকে গণমাধ্যম বিভাগ করা হয় তাহলে সেই বিভাগ পরিচালনার জন্য একটা বোর্ড থাকবে, সেখানে একজন গণমাধ্যম সচিব নিযুক্ত হবে। এই সচিব প্রতিটা জেলা উপজেলা পর্যন্ত গণমাধ্যম সচিব থাকবেন, তাদের মাধ্যমে সর্বত্র গণমাধ্যম পরিচালিত হবে এবং তদারকি। গণমাধ্যম সচিব এটা সরকারের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি মানে সরকারের এটা প্রচলিত অর্থে আমলাতন্ত্রের অঙ্গ হবে। সরকারের প্রতিনিধি হিসেবে সে যথার্থ ভূমিকা রাখবে সেটা আপনার বিশ্বাস? অবশ্যই। গণমাধ্যম কমিশন গঠনে যে জটিলতার কথা বলেছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে বিভিন্ন কমিশন যখন গঠন হয় তখন হয়তো সেই বাস্তবতার ভিত্তিতে আপনি হয়তো সে কথা বলেছেন। এখন আপনি যে প্রস্তাবটা দিয়েছেন তথ্য সচিব বা গণমাধ্যম সচিব উপজেলা পর্যায় পর্যন্ত, আপনার কি মনে হয় যে গণমাধ্যম সচিব নিযুক্ত থাকলেই কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না কিংবা কোনো ধরনের দুর্নীতির উদ্ভব হবে না? এটা একটা আইনগত কাঠামো লাগবে, আইনগত কাঠামো। সেটা সরকারের যখন অঙ্গ হবে সেটার একটা আইনগত কাঠামো তৈরি হবে। যেভাবে আমাদের এখন আইন বিভাগ চলে, শাসন বিভাগ চলে, বিচার বিভাগ চলে, এভাবে এরকম একটা সুনির্দিষ্ট সরকারের অঙ্গ হিসেবে এটার একটা বিধিমালা থাকবে, এটার কাঠামো থাকবে এবং বিধিমালা থাকবে, সেই আলোকে এটা পরিচালিত হবে। আচ্ছা, তাহলে তার একটা জবাবদিহিতা থাকবে নিশ্চয়ই। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছে, এক মালিকের এক প্রতিষ্ঠানের প্রস্তাবটা হয়েছে। মিডিয়া তো একটা ব্যবসায়িক বিষয়, তো একটা ব্যবসায়িক বিষয় একজন ব্যবসায়ী কিভাবে তার ব্যবসাটা সাজাবেন সেটা তার অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়, তার অর্থনৈতিক যোগানের বিষয়। সেখানে এই প্রস্তাবটা কতটুকু গ্রহণযোগ্য আপনার কাছে মনে হয়? এক মালিক এক প্রতিষ্ঠান। জি, আপনি সঠিকভাবে বলেছেন যে কমিশন প্রস্তাব করেছে এক মালিক এক প্রতিষ্ঠান। এটা আসলে যেহেতু গণমাধ্যম তো দু ধরনের, একটা হচ্ছে সরকারের কার্যাবলী প্রচার প্রচারণার জন্য একটা গণমাধ্যম প্রয়োজন হয়, বা সরকার বিভিন্ন বিষয়ে কি ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে এটার জন্য গণমাধ্যম প্রয়োজন হয়। যেমন আমাদের বিটিভি, বেতার, তার বাংলাদেশ সংবাদ সংস্থা রয়েছে। কিন্তু অন্যগুলো হচ্ছে বেসরকারি খাতটাই হচ্ছে সর্ববৃহৎ গণমাধ্যম। এই জন্য সর্ববৃহৎ খাত হিসেবে যেখানে যারা বিনিয়োগ করবেন, বিনিয়োগকারীরা অবশ্যই এটার একটা লাভ চাইবেন। ব্যবসা যদি না থাকে তাহলে কেন একজন বিনিয়োগকারী আসবে? নিশ্চয়। কিন্তু এটা সত্য যে এটা একটা সেবাধর্মী ব্যবসা, কিন্তু সেবাধর্মী ব্যবসা হলেও বিনিয়োগকারী তো অবশ্যই লাভ চাইবে। এই কারণে আমি মনে করি এক মালিক এক প্রতিষ্ঠান এটা কোনো যৌক্তিক প্রস্তাবনা হয়নি। এটা হয়তো বিশেষ কোনো শিল্প গোষ্ঠী বা কে টার্গেট করে হয়তো এটা বলা হয়েছে। তো আমি মনে করি যে এটা প্রস্তাবনা কোনো গোষ্ঠীকে টার্গেট করে বা শিল্প মালিককে টার্গেট করে দেওয়া উচিত না, বরং একটা নীতিমালা এভাবে হতে হবে যিনি যত বিনিয়োগই করেন না কেন তিনি এই নীতিমালার মধ্যে থাকতে হবে। তো আমার মনে হয় এটা এই ক্ষেত্রে এরকম হতে পারে, সেটা হচ্ছে গণমাধ্যমের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিনিয়োগকারী এবং সরকারের যৌথ অংশীদারিত্বে এই গণমাধ্যম হওয়া উচিত। সেটা হচ্ছে বিনিয়োগে যে যা প্রয়োজন হবে এর 100 ভাগের মধ্যে 51 ভাগ দেবে বিনিয়োগকারী
এবং 49% দিবে সরকার। এভাবে যদি যৌথ অংশীদারিত্বে একটা ট্রাস্ট গঠনের মাধ্যমে এই গণমাধ্যম নীতিমালা বা গণমাধ্যম পরিচালনার নীতি তৈরি করা হয়, তো সেক্ষেত্রে এটা সরকারের সহযোগিতা লাগবে। গণমাধ্যম যেহেতু জনস্বার্থে কাজ করবে, সেজন্য এখানে সরকারের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। এজন্য আমি মনে করি যে কোনো বিনিয়োগকারী যদি তিনি গণমাধ্যমে বিনিয়োগ করতে চান, তাহলে তিনি যে পরিমাণ বিনিয়োগ করতে আগ্রহী, ঠিক সমপরিমাণের কাছাকাছি বিনিয়োগ সরকারকে করতে হবে এবং যৌথ একটা ট্রাস্ট গঠিত হবে। সেখানে 5 জন বিনিয়োগকারীর প্রতিনিধি এবং 4 জন সরকারের প্রতিনিধি থাকবে এবং সরকারের এই প্রতিনিধিরা গতানুগতিকভাবে যেভাবে সচিব, অতিরিক্ত সচিব বা সরকারের প্রতিনিধি বসিয়ে দেওয়া, এভাবে হলে হবে। সরকারও ট্রাস্টের প্রতিনিধি হিসেবে দিবেন যারা সাংবাদিকতায় সুখ্যাতি আছে, যাদের স্বচ্ছতা জবাবদিহিতা রয়েছে নিজেদের মধ্যে, এরকম বিশিষ্ট জনদের মধ্য থেকে সরকার প্রতিনিধি দিবে। এবং বিনিয়োগকারী তিনিও এই সাংবাদিকতায় বিশিষ্ট জন যাদের স্বচ্ছতা আছে, যারা জবাবদিহিতায় বিশ্বাস করেন, যাদের একটা নিজস্ব খ্যাতি তৈরি হয়েছে, এরকম লোকদেরকে তারাও প্রতিনিধি দিবে। এইভাবে যৌথ প্রতিনিধিত্বের একটা ট্রাস্টের মাধ্যমে প্রতিটি গণমাধ্যম যদি পরিচালিত হয়, তাহলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সাংবাদিকরাও সেখানে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে বলে আমরা মনে করি। এখন গতানুগতিক যেভাবে যারা বিনিয়োগ করছেন তারা নিজেরাই সাংবাদিক তৈরি করছেন, নিজেদের কাজে ব্যবহার করছেন, গণমাধ্যমের এই নীতিমালা অবশ্যই বাদ দিতে হবে। গণমাধ্যম সরকার এবং জনগণের জন্য কাজ করবে এবং সেক্ষেত্রে যদি তার ব্যবসায়িক কোনো বিষয়, এখানে লাভের বিষয় অবশ্যই থাকবে, কিন্তু তিনি সেখানে ন্যূনতম লাভ করবেন, এই ক্ষেত্রে তাকে সরকারকে অবশ্যই সাপোর্ট দিতে হবে। এই কারণে এক মালিক এক প্রতিষ্ঠান এটা নয়, বরং একজন মালিক যদি শত প্রতিষ্ঠানে করতে চান করুক, কিন্তু তিনি একটি নীতিমালার মধ্যে ওনাকে আসতে হবে। এটা করা হচ্ছে জরুরি, যেখানে স্বচ্ছ লোকেরা দায়িত্ব পালন করবেন, সেটা বিনিয়োগকারীর প্রতিনিধি হোক আর সরকারের প্রতিনিধি হোক, ওনারাই প্রতিষ্ঠানটা পরিচালনা করবেন, তাহলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন। এই প্রতিবেদন সংস্কার কমিশন আরেকটা প্রস্তাব রেখেছে, এক মালিকের এক প্রতিষ্ঠান, আবার পাশাপাশি বলেছেন সেই প্রতিষ্ঠানের যে লাভ সেটা তারা পুনঃবিনিয়োগের কথা বলছে। এখন একটা প্রতিষ্ঠান যখন থাকবে, সেই প্রতিষ্ঠানে লাভটা পুনঃবিনিয়োগ সেটাকে ওই প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠান আছে সেখানে করবে না অন্য কোনো ভাবে, সেটা কিন্তু স্পষ্ট নাই। আমার মনে হয় প্রস্তাবটাই সম্পূর্ণ অযৌক্তিক। কারণ একজন বিনিয়োগকারী বিনিয়োগ করবেন তিনি লাভের জন্য, কিন্তু তাকে যদি শর্ত দেওয়া হয় লাভগুলো উনি পুনরায় বিনিয়োগ করবেন, এরকম শর্ত থাকলে তো আসলে কোনো বিনিয়োগকারী আসবে না। বরং সংবাদপত্রকে একটা শিল্প ঘোষণা করে বা গণমাধ্যমকে একটা শিল্প ঘোষণা করে বিনিয়োগকারীর সাথে সাথে সরকারও সহযোগিতা করে যদি একটি স্বচ্ছ গণমাধ্যম তৈরি করা যায়, যে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে ব্যবহৃত হবে, সেভাবে একটি গণমাধ্যমের জন্য আরো সহযোগিতা প্রয়োজন। এ ধরনের কোনো শর্ত দিয়ে কোনো গণমাধ্যম তৈরি করা এটা আদৌ সম্ভব নয়। কারণ বিনিয়োগকারী অবশ্যই লাভ পাবেন এবং তিনি তার লাভ কোথায় কিভাবে ব্যবহার করবেন সেটার জন্য কোনো শর্ত থাকতে পারে না, এটা কোনো ব্যবসায়িক নীতিমালার মধ্যেই পড়ে না। সুতরাং এই জাতীয় শর্ত দান বা কমিশন যে সুপারিশ করেছে এটা সম্পূর্ণ অযৌক্তিক বলে আমি মনে করি। সংস্কার প্রতিবেদনে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে একজন সাংবাদিক সে স্নাতক পর্যন্ত তার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দরকার। সেটাকে কিভাবে দেখছে? হ্যাঁ, সেটাও আমি লক্ষ্য করেছি। আসলে এটা সত্য যে সাংবাদিকতা যেহেতু একটা মহান পেশা, যদিও আমাদের দেশে এখনো সাংবাদিকতা পেশা এটা কোনো স্বতন্ত্র মহিমায় এখনো উদ্ভাসিত হয়নি, কিন্তু আমি মনে করি যে সাংবাদিকতাকে একটা স্বতন্ত্র পেশা হিসেবে, একটা মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রথমে ঘোষণা করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ অবশ্যই ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা তো লাগবেই, যেহেতু এটা একটা পেশাগত বিষয়। সেই পেশায় আসতে হলে, যেমন ডাক্তার হতে হলে যেমন তাকে একটা সার্টিফিকেট অর্জন করতে হয়, বা অন্য যে কোনো পেশায় যেতে হলে একটা সার্টিফিকেট করেই যেতে হয়। তো সাংবাদিকতায় শুধু স্নাতককে আমি যুক্তিযুক্ত মনে করি না। যে কেউ স্নাতক পাশ করলেই তিনি সাংবাদিকতা করতে পারবেন, এটা কোনোভাবে যুক্তিযুক্ত নয়। বরং আমি মনে করি যে স্নাতক বাধ্যতামূলক, কিন্তু স্নাতকের পরে নির্দিষ্ট একটি সার্টিফিকেট কোর্স করতে হবে সাংবাদিকতার উপর, যিনি প্রত্যক্ষভাবে সাংবাদিকতাকে বুঝবেন এবং তিনি সেই সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে যখন সনদ গ্রহণ করবেন, তখন তিনি সাংবাদিকতা করার যোগ্য বলে বিবেচিত হবে। এবং তিনি যখন কোনো প্রতিষ্ঠানে সাংবাদিকতা শুরু করবেন, তখনই তিনি সাংবাদিক হিসেবে নিবন্ধিত হবেন। এই কারণে স্নাতকের পাশাপাশি সাংবাদিকতা বিষয়ে একটি প্রশিক্ষণ কোর্স বা সার্টিফিকেট কোর্স, যেটা আমাদের গণমাধ্যম ইনস্টিটিউটের অধীনে হতে পারে, এরকম একটা বিধান অবশ্যই থাকতে হবে। তাহলে এটাকে পেশা হিসেবে গ্রহণ করার সুযোগ দিতে হবে।
স্নাতক পাস এটা বাধ্যতামূলক। সংস্কার কমিশনের যে প্রতিবেদন, ওনারা যে সুপারিশ করেছেন স্নাতক, সেটাকে আপনি সমর্থন করছেন? সমর্থন করছি, সেটা ন্যূনতম। হ্যাঁ, সমর্থন কিন্তু- করছেন। পাশাপাশি আপনি বলছেন যারা সাংবাদিকতা করবেন তাদের অবশ্যই একটা প্রশিক্ষণ থাকতে হবে। এটা এটা এটাকে কি ডিপ্লোমা প্রশিক্ষণ বলছেন নাকি? এটা একটা সার্টিফিকেট কোর্স হতেই পারে। যেমন বিশ্ববিদ্যালয়ে যারা গণযোগাযোগ সাংবাদিকতা পড়ালেখা করছেন, ওরাও ডিগ্রিধারী হলেই হবে না, ওরা সাংবাদিকতা করতে চাইলে আবার সেই প্রশিক্ষণ কোর্সটা করতেই হবে। সেটা গণমাধ্যম ইনস্টিটিউটের অধীনে হতে পারে। এরকম যারা এই কোর্সটা অর্জন করবে, সার্টিফিকেট সনদটা গ্রহণ করবে, তারাই শুধু সাংবাদিকতার যোগ্য বলে বিবেচিত। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন পেশাগত বাস্তব ভিত্তিক যে সমস্ত বিষয় শেখার দরকার, সেটা ওই প্রশিক্ষণের ওই মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে তাকে উপযোগী করে গড়ে তোলা হবে। উপযোগী- এই ক্ষেত্রে তো আসলে সবাই সাংবাদিকতা করবে না, কারণ সে যদি সৃজনশীল লোক না হয় তাহলে সে তো সাংবাদিকতায় আসবে না। হুম, বুদ্ধিবৃত্তি চর্চার জন্য তার সেই মানসিকতা থাকতে হবে। এই জন্য সবাই তো আসবে না। এখন যে কোনো সাবজেক্টে যে কেউ পড়ালেখা করতে পারে, কিন্তু তার মধ্যে যদি সেই সৃজনশীলতা থাকে, তিনি যদি সাংবাদিকতা করতে আগ্রহী হন, তাহলে তিনি সাংবাদিকতার উপরে একটি কোর্স সম্পন্ন করবেন। সেই সনদটা অর্জন করার পরেই তিনি সাংবাদিকতার জন্য বিবেচিত হবে। এখন তো মালিকগণ, যারা মালিক, তারা যাকে ইচ্ছে তাকেই নিয়োগ। তার প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে দিচ্ছেন, যেটার কোনো মাপকাঠি নাই। এটা আমি মনে করি এটা এই পেশার জন্য কোনো মর্যাদাকর নয়। বরং এই পেশাকে যদি অন্যান্য পেশার মতো মর্যাদা সম্পন্ন করতে হয়, তাহলে অবশ্যই সাংবাদিকতার বিষয়ে একটা সুনির্দিষ্ট কোর্স থাকতে হবে। সেই কোর্স সম্পন্ন করেই তিনি সাংবাদিকতার জন্য উপযুক্ত হবেন। আর গণমাধ্যম মালিকগণ ওই কোর্সধারীদের মধ্য থেকে সাংবাদিক নিয়োগ করবে। তাহলে একমাত্র আমরা এই মানটাকে এবং এই পেশার মর্যাদা তৈরি করতে পারবো আমি মনে করি। অর্থাৎ সে নির্দিষ্ট কোর্স সম্পন্ন করার পরে তার সাংবাদিকতা করার উপযুক্ত হয়েছে এমন একটা নিবন্ধন হিসেবে হ্যাঁ, সেটা নিবন্ধন, গণ্য হবে। হ্যাঁ নিবন্ধনের জন্য তিনি উপযোগী হবে এই সার্টিফিকেট অর্জন করতে। মানে সেই আর সাংবাদিক নিবন্ধনটা হবে তখন যখন তিনি কোনো প্রতিষ্ঠানে জয়েন করেছেন, উনি সংবাদকর্মী হিসেবে বা গণমাধ্যম কর্মী হিসেবে কোথাও যখন যোগ দেবেন, তখন তিনি নিবন্ধনে যুক্ত হবেন। আচ্ছা, কমিশন আরেকটা বিষয়ে এখানে বলেছেন, বাংলাদেশে যারা সরকারি কর্মচারী, বিশেষ করে বিসিএস পাশ করে যারা সরকারি কর্মচারী হিসেবে যে গ্রেডে যোগ দিচ্ছে, অর্থাৎ নবম গ্রেডে যোগ দিচ্ছে, সেই গ্রেডের সাথে একটা সামঞ্জস্য রেখে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণের কথা বলা হচ্ছে। জি, কমিশনের রিপোর্টে সেটা সুস্পষ্টভাবে এসেছে যে তারা চেয়েছেন নবম গ্রেডের সমান করে সাংবাদিকদের বেতন ভাতা নির্ধারণ করা। তো আমি প্রথমত মনে করি এটা কোনো সঠিক প্রস্তাব নয়, এটা সাংবাদিকদের জন্য কোনো মর্যাদাপূর্ণ প্রস্তাব নয়। তো আমি মনে করি সাংবাদিকতা এটা অন্যান্য ক্যাডারের মতো কোনো চাকরি নয়। এটা যেহেতু এটা একটি বিশেষ পেশা এবং এটা একটি সার্বক্ষণিক পেশা, কারণ একজন সাংবাদিককে 24 ঘন্টায় সাংবাদিকতার মধ্যেই থাকতে হয়। মানে ধরা বাঁধার সময় দিয়ে সেটা হওয়া হয়। ধরা বাঁধা সময় নিয়ে সাংবাদিকতা হয় না। যেমন সরকারি কর্মচারীরা তারা একটা নির্দিষ্ট টাইমে 9টায় আসবেন, 5টায় যাবেন, এর মধ্যে কাজ হলে হলো, না হলে নাই, তারা এই কাজ পরের দিন করবেন। কিন্তু সাংবাদিকতা সেটা সুযোগ নাই। পরের দিন কারণ সাংবাদিকতায় পরের দিন বলতে কিছু নাই। আরেকটা হচ্ছে তাকে 24 ঘন্টায় সংবাদের জন্য থাকতে হয়। তো সুতরাং এটাকে প্রথমত হচ্ছে এটাকে একটা বিশেষ পেশা হিসেবে মর্যাদা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এর বেতন ভাতা নির্ধারিত হবে। এটাকে বেতন ভাতারও সুযোগ বলার না, এটাকে সম্মানী হিসেবে নির্ধারণ করা উচিত এবং এটার গ্রেডটাও বিশেষ গ্রেড হতে হবে। যেমন ধরেন আমরা দেখতে পাই 4300 টাকা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বেসিক স্কেল ছিল। হ্যাঁ, তখন একসময় যখন ছিল, তখন সাংবাদিকদের স্কেল ছিল 4800 টাকা। তো সেটা যেমন আমিও শুরু করেছি এভাবে, যখন সরকারি কর্মচারীদের 4300 টাকা ছিল, তখন আমিও 4800 টাকা বেসিকেই আমি সাংবাদিকতা করছি। অর্থাৎ বিশেষ পেশাটাকে বিশেষ, এটা আগে থেকে বিশেষভাবে ছিল, কিন্তু এখন যেভাবে সমতুল্য করে বলা হয়েছে, এটা প্রথমত এটা প্রস্তাবটাই অযৌক্তিক। কারণ সাংবাদিকতাকে প্রথম হচ্ছে সরকারি কর্মচারীদের সমান হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে এটাকে বিশেষ পেশা ঘোষণা করতে হবে এবং এটার জন্য অবশ্যই একটা বিশেষ স্কিল থাকতে হবে। এবং সেরকম একটা, যেমন এখন যে ওয়েস বোর্ড ঘোষণা করা হয়, এটাকে প্যারালাল করে ঘোষণা করার কোনো প্রয়োজন। সাংবাদিকদের অবশ্যই পৃথক ওয়েস বোর্ড থাকবে এবং সেটা বিশেষ মর্যাদা হিসেবে বিশেষভাবে থাকবে। এবং এটা খেয়াল রাখতে হবে এটা যে সাংবাদিকতা হচ্ছে 24 ঘন্টার পেশা, এটা কোনো 10টা 5টার পেশা নয়। তো এই বিষয়টি চিন্তা করে আসলে এই প্রস্তাবকে যৌক্তিক মনে করি না। সাংবাদিকতা বিশেষ পেশা হিসেবে এটা বিশেষ বেতন কাঠামো থাকা উচিত বলে আমি মনে করি। আরেকটা বিষয় হচ্ছে, আপনি সাংবাদিকতাকে বিশেষ পেশা স্বীকৃতি দাবি করছেন, মানে বিশেষ পেশার স্বীকৃতি দাবি করছেন এবং
বিশেষ বেতন কাঠামো দাবি করছে। যেহেতু আপনার কথা স্পষ্ট হয়েছে, সাংবাদিকতা ধরাবাঁধার সময়ের মধ্যে চলছে, এটা 9টা থেকে 5টা বা এ ধরনের কোনো ধরাবাঁধার সময়ের মধ্যে চলছে না, সেহেতু আপনি বলছেন যে এটা সাংবাদিকদেরকে সার্বক্ষণিকভাবে মাথায় রাখতে হয় তাদের দায়িত্বের বিষয়টা। সেই হিসেবে আপনি দাবি করেছেন যে বিশেষ বেতন কাঠামোর বিষয়টা আপনি তুলে ধরেছেন। যারা ঢাকার বাইরে কাজ করে, অনেকে বলে যে তারা মফস্বল সাংবাদিক, তারা কিন্তু সব ধরনের দায়িত্ব পালন করছে, বিশেষ করে লিখছে সেটা নয়, তারা কিন্তু মাল্টিমিডিয়ার দায়িত্ব তারা পালন করছে। সেই ক্ষেত্রে তাদের জন্য বেতন কাঠামো কি হতে পারে, সেটাতে কি মনে করেন আপনি? সাংবাদিকতা এখন আর মফস্বল বলে কিছু বলার সুযোগ নেই, কারণ এখন মাল্টিমিডিয়ার যুগ। সাংবাদিকতায় মাল্টিমিডিয়া অন্যতম প্রধান অনুষঙ্গ। তাই মফস্বলের সাংবাদিক, যাদেরকে মফস্বল বলা হচ্ছে, অর্থাৎ জেলা উপজেলা যারা কাজ করে, তাদেরকেও 24 ঘন্টায় সাংবাদিকতা করতে হয়। তো সুতরাং এখন এই বেতন কাঠামোটি অবশ্যই তাদেরকে সংযুক্ত করেই তৈরি করতে হবে। উপজেলা পর্যন্ত সবাই আসলে সার্বক্ষণিক সাংবাদিক হবেন। তবে বিষয়টা যদি এমন হয় যে একটি মিডিয়ার পক্ষে উপজেলা পর্যন্ত সব সাংবাদিককে সেভাবে বেতন কাঠামো বা পরিপূর্ণ প্রয়োজনীয় সম্মানী দিয়ে পরিচালনা সম্ভব না, সেক্ষেত্রে আমি মনে করি জেলা উপজেলায় যারা সাংবাদিকতা করবেন তারা যেন সম্মানের সহিত সাংবাদিকতা করতে পারেন। এ কারণে প্রথম হচ্ছে তাদের সম্মানী বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় হচ্ছে জেলা এবং উপজেলায় যারা সাংবাদিকতা করবেন তাদেরকে সম মর্যাদার কিছু ব্যবসার সুযোগ করে দিতে হবে। অর্থাৎ জেলা উপজেলায় একজন সাংবাদিক যেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবসা, যেমন একটা লাইব্রেরি ব্যবসা, তথ্য সংক্রান্ত বিভিন্ন বিজনেস, কম্পিউটার ব্যবসা, প্রেস বিজনেস, এই জাতীয় যেসব ব্যবসার সুযোগ রয়েছে, তাদেরকে এসব ব্যবসার জন্য বিশেষ ঋণ দিতে হবে। সুদমুক্ত ঋণ দিয়ে তাদেরকে সেই ব্যবসা করার সুযোগ করে দিতে হবে। সাংবাদিকতা করতে গিয়ে যেন পরনির্ভর না হতে হয়। এ কারণে আমি মনে করি একদিকে জেলা উপজেলার প্রতিনিধিদেরকে তাদের সম্মানী মর্যাদা সম্পন্ন করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে সমগোত্রীয় ব্যবসার জন্য সুদমুক্ত ঋণ দিতে হবে, যেন তারা তাদের ব্যবসা করেই সাংবাদিকতাটা ভালোভাবে করতে পারেন, মর্যাদার সহিত সাংবাদিকতা। এইভাবে জেলা উপজেলা সাংবাদিকদের জন্য সে ব্যবস্থা নিতে হবে। এবং জেলা উপজেলা পর্যন্ত এখন আর সাংবাদিকতাকে মফস্বল সাংবাদিকতা বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না, কারণ তাদেরকে এখন সার্বক্ষণিক সাংবাদিকতাই করতে হবে। রিলেটেড ব্যবসার কথা যেটা আপনি তুলে ধরেছেন, সেটা মূলত তাদের অর্থনৈতিক কোনো ধরনের যেন দুরবস্থা না থাকে, সেটাই তারা যেন মর্যাদার সহিত সাংবাদিকতা করতে পারে, এই জন্য সম মর্যাদার ব্যবসা যেন তারা তৈরি করে। সংস্কার কমিশন সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য তারা ইউনিয়নের বিষয়ে মত দিয়েছেন, অর্থাৎ তারা সেটা সুপারিশ করেছেন যে অন্য কোনো সাংবাদিকদের অন্য কোনো সংগঠনের প্রয়োজন নেই, কিংবা তারা শুধুমাত্র ইউনিয়ন করার ব্যাপারে উৎসাহিত করেছে। যে আমি বিষয়টা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ওনারা প্রস্তাব দিয়েছেন যে সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে একমাত্র সাংবাদিক ইউনিয়ন। তো ওনারা যে প্রস্তাবটা দিয়েছেন এটার আমি কোনো যুক্তিকতা খুঁজে পাই না, কারণ সাংবাদিকদের প্রতিনিধিত্ব তারাই করবে যারা সব সাংবাদিকের প্রতিনিধিত্ব করে। কিন্তু আমাদের সাংবাদিক ইউনিয়ন গুলো কি সব সাংবাদিকের প্রতিনিধিত্ব করে? এগুলো তো একটা দলভিত্তিক ইউনিয়ন, কেউ এই পন্থী কেউ ওই পন্থী, এভাবে দলভিত্তিক ইউনিয়ন তৈরি হয়েছে। তো আমি এটার কোনো যৌক্তিকতা দেখি না। বরং আপনারা লক্ষ্য করবেন যে সাংবাদিকদের মতো অন্যান্য জায়গায় নেই, যেমন ডাক্তারদের রয়েছে বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারদের এরকম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রয়েছে। তো সেখানে অন্যান্য পেশা যেভাবে একটা মাত্র প্রতিষ্ঠান, সাংবাদিকদেরও একটা মাত্র প্রতিষ্ঠানে হতে হবে সাংবাদিকদের প্রতিনিধি। সেই হিসেবে দলবাজি সংগঠনকে যদি প্রতিনিধিত্ব দেওয়া হয় তাহলে তো সাংবাদিকদের স্বার্থ রক্ষা করবে না। তাই আমি মনে করি একমাত্র প্রেস ক্লাবেই হতে পারে সাংবাদিকদের প্রতিনিধিত্বের সঠিক সংগঠন। বরং প্রেস ক্লাবকে সাংবাদিকদের সংশ্লিষ্টতা আরো বেশি করা দরকার। যেমন এখন প্রেস ক্লাবে কমিটির ইচ্ছা মতো মেম্বারশিপ দেন, তারা যাকে উচিত মনে করবেন তাকে মেম্বারশিপ দিবেন, যাকে তারা তাদের জন্য সমস্যা মনে করবেন তাকে মেম্বার দিবেন না। তো এই জাতীয় প্রথা বিলুপ্ত করা উচিত। আমি মনে করি সাংবাদিকদের ইউনিয়ন এখন অপ্রাসঙ্গিক। ইউনিয়ন সাংবাদিকদের এখন কোনোভাবে স্বার্থ রক্ষা করে না, বরং ইউনিয়ন এখন দলের স্বার্থ রক্ষা করে। সুতরাং ইউনিয়ন সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবে, এটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। বরং আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখন যে লেবার লর অধীনে যে সাংবাদিকদেরকে রাখা হয়েছে, প্রথমত এটা বাতিল করা উচিত। কারণ লেবার লর অধীনে সাংবাদিক সংগঠন পরিচালনা বা সাংবাদিকদের পরিচালনা এটা কোনোভাবে যুক্তিযুক্ত নয়। বরং সাংবাদিকদের জন্য, সাংবাদিকতার জন্য বা গণমাধ্যমের জন্য একটা পৃথক আইন তৈরি করা উচিত, যেটা অবশ্যই লেবার লর অধীনে হবে না।
কারণ সাংবাদিকরা গতানুগতিক শ্রমিক নন, সুতরাং তাদের জন্য একটা পৃথক আইন দরকার এবং লেবার ল থেকে মুক্তি দেওয়া দরকার সাংবাদিকদের। দ্বিতীয়ত হচ্ছে যারা এই পেশায় নিবন্ধিত হবেন তারাই কেবলমাত্র প্রেস ক্লাবের সদস্য হবেন, এখানে কারো বাধা দিয়ে রাখার কোনো সুযোগ রাখা উচিত। আর যেটা ইউনিয়নের কাজ, কি ইউনিয়নের কাজ হচ্ছে তারা গণমাধ্যম মালিকদের সাথে লিয়াজো করবে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি প্রত্যেক প্রেস ক্লাব জাতীয় থেকে জেলা উপজেলা পর্যন্ত থাকবে, উপজেলা প্রেস ক্লাব থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত সর্বত্র একজন গণমাধ্যম সম্পাদক, দুজন সহ সম্পাদক, এরকম 3 জনের একটা বোর্ডই থাকবে প্রতিটা প্রেস ক্লাবে। এই নির্বাচিত 3 জনই মূলত গণমাধ্যম মালিকদের সাথে তাদের স্বার্থ নিয়ে, তাদের সুবিধা নিয়ে তারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে তারা বার্গেনিং করবেন। এভাবে করে প্রতিটা প্রেস ক্লাবকে, জাতীয় প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, এগুলো পর্যন্ত আমাদের প্রেস ক্লাবকেই সুবিন্যস্ত করা দরকার। আর প্রেস ক্লাবের মেম্বারশিপ কেউ ঠেকিয়ে রাখার সুযোগ নেই। যারা নিবন্ধিত হবেন সাংবাদিকতার জন্য তারা অবশ্যই প্রেস ক্লাবের সদস্য হবেন, এই বিষয়টি সর্বাগ্রে দেখা উচিত। তাই আমি মনে করি প্রেস ক্লাবকে সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন করা উচিত, কোনোভাবে ইউনিয়ন নয়। সমাজে প্রচলিত আছে সাংবাদিকতা একটি বুদ্ধিবৃত্তিক পেশা। আপনি লেবার ল এর অধীনে যে সাংবাদিকতার বিষয়টা পরিচালিত হচ্ছে সেটাকে নিরুৎসাহিত করছে, যেহেতু এটা একটা বুদ্ধিবৃত্তিক পেশা। আপনার কথা থেকে কি সেটাই আমরা ধরে নেব? না, সেটাই, এটা বুদ্ধিভিত্তিক পেশা এবং এটা অবশ্যই গতানুগতিক লেবার লর অধীন থাকতে পারে। আপনি স্পষ্ট করেছেন আর একটা বিষয়, যে একটা সংগঠনে সব সাংবাদিক জড়িত থাকবেন, সেটা আপনি আপনার বক্তব্যে স্পষ্ট করেছেন। তো সেটার নেতৃত্ব কিভাবে তৈরি হবে, অর্থাৎ প্রেস ক্লাবগুলোর কমিটি কিভাবে গঠিত হবে, আপনি সেটাই জানতে চান? হ্যাঁ, আমি সেটাই বলছি। এটা একটা আলোচনার বিষয়। কারণ হচ্ছে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে জেলায় যারা সাংবাদিকতা করবেন তারা জেলা প্রেস ক্লাবের সদস্য হবেন, সেখানে নেতৃত্ব তারাই নির্বাচন। একইভাবে উপজেলায় যারা সাংবাদিকতা করবেন তারা উপজেলা প্রেস ক্লাবের সদস্য থাকবেন, তারা নির্বাচন, তাদের কর্মকর্তাদের নির্বাচিত। জাতীয় প্রেস ক্লাবে নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে, আপনি হয়তো এই প্রসঙ্গটি গুরুত্ব দিতে চেয়েছেন। হ্যাঁ, এটা সত্য। যেমন আমরা এখন যেটাকে জাতীয় প্রেস ক্লাব বলছি সেটা কিন্তু সারা দেশের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না, কারণ শুধুমাত্র ঢাকার সাংবাদিকগণই জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব নির্বাচনে ভোট দিয়ে থাকেন। সেক্ষেত্রে আমি মনে করি জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব নির্বাচিত হবে সারা দেশের সাংবাদিকদের ভোটে। অর্থাৎ যেহেতু এটা পেশা হিসেবে একটি পৃথক পেশার মর্যাদা পাবে, মর্যাদাপূর্ণ পেশা হিসেবে থাকবে, একই সাথে যেহেতু সারা দেশের সাংবাদিকরা নিবন্ধিত থাকবেন, সুতরাং জাতীয় প্রেস ক্লাব হবে সারা দেশের সাংবাদিকদের ভোটে। এবং সেই ব্যবস্থাটি আমাদের করতে হবে। নিবন্ধিত সাংবাদিকগণই ভোট দিয়ে জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব নির্বাচন করবেন, যেটা আমাদের আন্তর্জাতিকভাবেও বিষয়টি সেভাবেই সবাই জানতে পারবে যে বাংলাদেশের সব সাংবাদিক ভোট দিয়েই তাদের জাতীয় প্রেস ক্লাবের নেতৃত্ব নির্বাচন করে থাকেন। এবং যারা নির্বাচিত হবেন তারাও তাদেরকে নিজেদেরকে পরিচয় দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তারা সত্যিকার অর্থে দেশের সব সাংবাদিকদেরই প্রতিনিধি। অর্থাৎ জেলা, উপজেলা, বিভাগ, এই সংগঠনের সাথে যারা জড়িত থাকবে সবাই ভোট দিয়ে জাতীয় নেতৃত্ব তৈরি করবে, তারা জাতীয় নেতৃত্ব তৈরি করবে। আর আরেকটি কাঠামো থাকবে, সেটা হচ্ছে যারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, তারা পদাধিকার বলে জেলা প্রেস ক্লাবের সদস্য থাকবেন। জেলা প্রেস ক্লাবের সভাপতি পদাধিকার বলে জাতীয় প্রেস ক্লাবের সদস্য। কিন্তু জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন হবে সারা দেশের নিবন্ধিত সাংবাদিকগণ ভোট দিয়ে তাদের জাতীয় নেতৃত্বকে নির্বাচিত করবে। এটাই আমি সঠিক বলে মনে করি। কমিশনের প্রতিবেদনে আরেকটা বিষয় উঠে এসছে, বাংলাদেশে যে সংবাদপত্রগুলো প্রকাশিত হচ্ছে এগুলোর প্রকাশের জন্য যে নিউজ প্রিন্ট দরকার হয়, কাগজ দরকার হয়, সেগুলোর আমদানির বিষয়ে যে শুল্ক বর্তমানে আছে সেটাকে কমানোর জন্য তারা সরকারকে প্রস্তাব রেখেছে। এই শুল্ক কমানোর বিষয়টাকে কিভাবে দেখছেন? না, এটা একটা যথাযথ প্রস্তাব বলে আমি মনে করি। কারণ সংবাদপত্রের বিকাশের জন্য, সংবাদপত্রের বিকাশ মানে হচ্ছে জনগণের অধিক স্বার্থ রক্ষা করবে এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করবে। এ কারণে গণমাধ্যমকে সহযোগিতা দেয়া এটা সরকারের অপরিহার্য দায়িত্ব বলে আমি মনে করি। তাই যে আপনি শুল্কের কথা বলছেন, সেই কাগজের শুল্ক আমি মনে করি এটা নিউজ প্রিন্টের ক্ষেত্রে এটা বাতিল করা উচিত। অতটুকু গণমাধ্যমগুলোকে এই সহযোগিতাটা সরকারের করা উচিত। মানে সেটা কাগজ আমদানির ক্ষেত্রে, অর্থাৎ সংবাদপত্র প্রকাশের জন্য যে কাগজ প্রয়োজন সেক্ষেত্রে শুল্কটা বাতিল করা উচিত, একেবারেই বাতিল করে দেয়। আরেকটা বিষয় উঠে এসছে কমিশনের প্রস্তাবে, কর্পোরেট ট্যাক্সের ব্যাপারে তারা সেটাও কমানোর ব্যাপারে তো ওনারা প্রস্তাব রেখেছেন। হ্যাঁ, কর্পোরেট ট্যাক্সটাও
আমি মনে করি এটা সহনীয় পর্যায়ে রাখা উচিত। কর্পোরেট ট্যাক্স তো থাকবে, কিন্তু সংবাদপত্রের গণমাধ্যম মালিকের শুধুমাত্র গণমাধ্যম যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যতটুকু সংশ্লিষ্টতা, সেই ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্সটা এটা সহনীয় পর্যায়ে রাখা। বর্তমানে যেটা রাখা হয়েছে 27.5%, এটা 27.5। এটা 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 বেশি। এটা আমরা মনে করি এটা সহনীয় পর্যায়ে নামিয়ে আনা উচিত। আপনি আপনার আলোচনা যেটা বলেছেন যে সাংবাদিকরা প্রেস ক্লাবে সংযুক্ত হয়ে যাবে সাংবাদিক হওয়ার মাধ্যমে। অবশ্যই আর সাংবাদিক তো বর্তমানে বহু রকমের সংগঠন আছে, আপনি সেটাকে বিলুপ্ত করে ওই ধরনের অর্থ সংগঠন বাতিল করে আপনি চাচ্ছেন শুধুমাত্র প্রেস ক্লাব একটাই সংগঠন থাকবে, ওই সংগঠনেই সাংবাদিকরা যুক্ত থাকবেন। এটা আপনি বিষয়টা সঠিকভাবেই তুলে ধরেছেন। আসলে বিষয়টা হচ্ছে, আমরা এখন দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রেস ক্লাব বা সাংবাদিক ইউনিয়ন নয়, বরং আমরা দেখি এখন রিপোর্টারদের একটা ইউনিয়ন, তারপরে আমরা দেখতে পাই আইন আদালতের একটা সংগঠন, তারপরে আমরা দেখতে পাই সেক্রেটারিয়েট একটা সংগঠন, নির্বাচন কমিশনে একটা সংগঠন। তা আসলে এগুলো কেন হচ্ছে? এগুলোর কারণ হচ্ছে, যখন প্রেস ক্লাবে নিয়ম তান্ত্রিক ব্যবস্থা নাই, যেমন আমরা জানি রিপোর্টার্স ইউনিটি কেন হয়েছে, যখন সব সাংবাদিক প্রেস ক্লাবের সদস্য হতে পারছে না, তখন তারা চিন্তা করলো যে এটা কি করা যায়, তাহলে আমরা রিপোর্টাররা আলাদা সংগঠন করি। তখন সাব এডিটররা মিলে তারা আলাদা একটা করে ফেললো। এখন আমরা দেখতেছি প্রতিটা সেক্টরে সংগঠন। তো এইটা আসলে কোনোভাবে সাংবাদিকতার মর্যাদা তৈরি করে না। এভাবে সংগঠন তৈরি আসলে পেশার মর্যাদা নষ্ট করছে। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে সাংবাদিকতাকে একটা বিশেষ পেশা হিসেবে ঘোষণা করতে হবে, এবং অন্যান্য পেশার মতো এটা নিবন্ধনের এই প্রক্রিয়াটা সুনিশ্চিত করতে হবে। এবং যারা নিবন্ধিত হবে তারা নিবন্ধন হয়েছে বলেই তারা প্রেস ক্লাবের মেম্বার হবে, এবং এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এটা কারো ব্ল্যাক বলের উপর নির্ভর করবে আপনি মেম্বার হবেন কি হবেন না। এইসব প্রথা অবশ্যই বাতিল করতে হবে, তাহলে একমাত্র পেশার মর্যাদা রক্ষা করা সম্ভব। এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে সংবাদপত্র মালিকদের সংগঠন। সংবাদপত্র মালিকদের অনেকগুলো সংগঠন, বড় মালিকদের একটা সংগঠন, ছোট মালিকদের একটা সংগঠন, তারপরে দেখা যাচ্ছে গণমাধ্যমের মালিকদের কথাই বলছি, গণমাধ্যম মালিকদের সংগঠন, এইভাবে আছে। তারপরে আবার দেখা যাচ্ছে সম্পাদক পরিষদ, সম্পাদক, বড় সম্পাদকরা একটা সংগঠন, ছোট সম্পাদকরা আরেকটা সংগঠন। এই যে অনিয়মগুলো গণমাধ্যমে চলছে, আমি মনে করি এটা সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত। কারণ সরকার যদি একটা গণমাধ্যমকে অনুমোদন দেয়, এটা খেয়াল রাখতে হবে অনুমোদন পাওয়ার পরে যিনি এটার মালিক, তিনি মালিক বলে মালিক সমিতির মেম্বার হবেন, এটা কেউ টেকিয়ে রাখতে পারবেন। আবার এখানে যিনি সম্পাদক হবেন, তিনি সরকার অনুমোদন দিয়েছে বলেই তিনি এই পদাধিকার বলেই তিনি সম্পাদক পরিষদের সদস্য। এটা কেউ সংগঠন করে ঠেকিয়ে রাখবে, এই জাতীয় কোনো সুযোগ রাখার কোনো উচিত বলে আমি মনে করি না। এই কারণে এই পেশার যদি সঠিক মর্যাদা নিশ্চিত করতে হয়, তাহলে এগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে একটা নীতিমালা থাকতে হবে। গণমাধ্যম আইন একটা করতে হবে, করে এগুলোর মধ্যে সুনির্দিষ্ট করতে হবে। সরকার একটা গণমাধ্যম অনুমোদন দিবে, কিন্তু সেই অনুমোদনের পরে গণমাধ্যমের মালিক সমিতির সদস্য হতে পারবে না। আবার যিনি সম্পাদক হিসেবে সরকার অনুমোদন দিল, তিনি সম্পাদক পরিষদের সদস্য হতে পারবেন না। এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় মানে আপনি আলাদা মালিকদের আলাদা আলাদা কোন সংগঠনের সমর্থন না, একাধিক সংগঠনের কোনো সুযোগ নেই। আইনটা এভাবে থাকতে হবে, যিনি সরকারের অনুমোদন পাবেন, সরকার যদি উপযুক্ত মনে না করে তাহলে অনুমোদন দেবেন, কিন্তু যখন অনুমোদন দিবে তখন অবশ্যই মালিক সমিতির সদস্য থাকবেন, সম্পাদক পরিষদের সদস্য হবেন। এখানে মালিক সমিতির আগে যারা কর্মকর্তা বা যারা এটা পরিচালনা করছেন, ওদের কোনো বক্তব্য থাকবে না? অন্য যারা মালিক তারা সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে কোনো অভিযোগ বা কোনো ধরনের ইচ্ছা এগুলো থাকা যাবে না? না, কোনো সুযোগই নেই। তাদের যদি কোনো ইচ্ছা হয় যে অমুক হতে পারবে না, তাহলে সরকারকে তারা অভিযোগ দিবে যে এটা কেন অনুমোদন দেওয়া হয়েছে, এটা বাতিল করে। কিন্তু সরকার যদি অনুমোদন দেয়, এটা কোনো মালিক সংগঠন ঠেকিয়ে রাখতে পারবে না, কোনো সম্পাদক পরিষদে ঠেকিয়ে রাখতে পারবে না। এবং একই সাথে ওখানে যারা সাংবাদিক হিসেবে যুক্ত হবে, তাদের প্রেস ক্লাবের মেম্বারশিপ ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে একক নীতিমালা থাকতে হবে। এরপরে যে ইচ্ছা মতো সংগঠন করবে আর এটা দিয়ে চালাবে, এইটা এই পেশার মর্যাদাকে নষ্ট করছে। আমি মনে করি গণমাধ্যমের সুস্পষ্ট আইন দরকার। সে আইনের ভিত্তিতে কিভাবে সাংবাদিকদের সংগঠন হিসেবে প্রেস ক্লাব চলবে, সংস্থা হিসেবে কিভাবে মালিক সমিতি, কিভাবে সম্পাদক পরিষদ হবে, এগুলো সুনির্দিষ্টভাবে থাকতে হবে। এখানে কোনো সিন্ডিকেটে সুযোগ নেই যে আমি বড় বড় পত্রিকা সিন্ডিকেট, আমি বড় বড় টেলিভিশনের মালিক, সুতরাং আমরা আলাদা সংগঠন করে এটা দখল করে রাখবো, এই সুযোগ রাখা কোনোভাবে উচিত না। অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষের ইচ্ছার উপরে নির্ভর করে কোনো মালিক, কোনো সাংবাদিক, কোনো সম্পাদক তারা সংগঠনের সাথে জড়িত হতে পারবে না এমন নয়। সেটাই। অর্থাৎ সকলেই যারা পেশায় চলে আসবেন তারা স্বয়ংক্রিয়ভাবে তারা সদস্য হয়ে যাবে। হ্যাঁ, তারা স্বয়ংক্রিয়ভাবে হবে, এইটা কেউ আটকে রাখার কোনো সুযোগ নেই। প্রিয় সাংবাদিক আহমেদ করিম ভাই, আপনার মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনি সময় দিয়ে এসেছেন। আশা করি আগামীতে এ ধরনের আলোচনায় আমাদেরকে সময় দেবেন, সে প্রত্যাশা আমরা নিশ্চয়ই রাখতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক মন্ডলীকেও ধন্যবাদ জানাই। দর্শক মণ্ডলী, আমাদের প্রিয় সাংবাদিক আহমেদ করিম ভাইয়ের আলোচনা আপনারা শুনেছেন। উনি বেশ স্পষ্ট করেই বাংলাদেশের সাংবাদিকতার পরিস্থিতি, সাংবাদিক সংগঠনগুলোর পরিস্থিতি বিষয়ে উনি আলোচনা করেছেন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকে অতটুকুই। আগামীতে আরো অন্য বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন। অনেক ধন্যবাদ।